সারা দেশে গণটিকাদানের প্রথম দিন রেকর্ড ২৭ লাখেরও বেশি মানুষকে দেয়া হলো প্রথম ডোজ। বড় অংশই প্রান্তিক জনগোষ্ঠী। করোনায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ২৬১ প্রাণহানি। এডিস মশার ব্যাপক উপস্থিতিতে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক হওয়ার শঙ্কা। দায় নিলেন উত্তরের মেয়র। পরিচ্ছন্নতা কাজে অংশ নিলে মিলবে নগদ টাকা। পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে এডিসি সাকলাইন ডিবি থেকে প্রত্যাহার। তদন্ত কমিটি গঠন। চলচ্চিত্র শিল্পী সমিতিতে পরীর সদস্যপদ স্থগিত। জিমি রিমান্ডে। সমুদ্রে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। হাঁক ডাকে মুখর বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। বেচাকেনায় জেলে আড়তদারদের ব্যস্ততা। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। কঠিন চ্যালেঞ্জ আর বারবার পরিকল্পনায় পরিবর্তন আনার পর অবশেষে মাঠ পর্যায়ে বাস্তব রূপ পেল সরকারের মহা আয়োজন। মহামারী কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে সব শ্রেণীর মানুষকে টিকার আওতায় আনতে শুরু হলো গণ টিকাদান কর্মসূচি। প্রথম দিন সারা দেশের রেকর্ড ২৭ লাখেরও বেশি মানুষকে প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যারা টিকা নিয়েছেন তাদের বড় অংশই পিছিয়ে পড়া জনগোষ্ঠী। শনিবার সকাল থেকেই মানুষের দীর্ঘ সারি। নিবন্ধন নয়, কেবল জাতীয় পরিচয়পত্র নিয়ে আসলেই মিলছে কোভিড টিকা। কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠ পর্যায়ে বাস্তব রূপ পাওয়া বিশেষ ক্যাম্পেইন শুরুর দিনে চোখে পড়ে ব্যাপক সাড়া। সরকারের এ মহা আয়োজনের লক্ষ্য ছিল প্রান্তিক পর্যায় সহ সব শ্রেণীর মানুষকে টিকার আওতায় আনা। বাস্তবেও মিলেছে তার প্রতিফলন। ক্যাম্পেইনে টিকা নিতে আসা বড় একটি অংশই ছিল বস্তির বাসিন্দা, নিম্নবিত্ত সহ পিছিয়ে পড়া মানুষ, যাদের অনেকের কাছেই অনলাইন নিবন্ধন প্রক্রিয়া বেশ জটিল। টিকাটা নিয়ে আমার অনেক খুশি হয়েছে। মানে কোনো সিরিয়াল দেওয়া লাগছে না, কোনো রেজিস্ট্রেশন করা লাগছে না। সবাই তো রেজিস্ট্রেশন করতে পারে না, কারণ রেজিস্ট্রেশন করতে গেলে অনেক ঝামেলা হয়। দারণে বললো টিকা দিতে স্কুলের বগলো চামতালাকে টিকাটা দিয়ে পরে ডিউটির মধ্যে যাই। না ডিউটি করছি তো, ডিউটি করে মানে ঘুমাই না, চলে এসেছি। কোনো ঝামেলা হয়নি, সুন্দরভাবে করে দিয়েছে, সহজ, খুব ভালো কাজ করছে যে গণ টিকা দিয়ে। তবে টিকা প্রত্যাশীদের ব্যাপক চাপে ফিরে যেতে হয় অনেককে। যারা ওই যে সিরিয়াল ফিল আপ করে নিয়ে নিয়েছে তো আর নিবে না। আজকে আর পাচ্ছি না, আবার কালকে সকালে 7টা-8টার দিকে এসে যদি সিরিয়াল পাই। স্বাস্থ্য অধিদপ্তর বলছে রাজধানীতে প্রতি ওয়ার্ডে একটি করে ক্যাম্পেইন কেন্দ্রের আওতায় সপ্তাহ জুড়ে চলবে টিকা কার্যক্রম। যারা আগে বিভিন্ন কেন্দ্রে নিবন্ধন করেও SMS পাননি, তারাও কেবল নিজ এলাকার ক্যাম্পেইন কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন। 28 দিন পরে 29তম দিনে আবার আমরা এখানে আসব এবং আমরা আবার এখানে ক্যাম্পেইন করব। সে সময় এমনও হতে পারে যে প্রথম ডোজের জন্য একটা ক্যাম্পেইন হবে, আবার দ্বিতীয় ডোজের জন্য আরেকটা ক্যাম্পেইন হবে। আমরা এই টিকা কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে নিয়ে গেছি, ওয়ার্ড পর্যায়ে নিয়ে গেছি সচেতন করার জন্য। 18,000 কেন্দ্রে আজকে টিকা দেওয়া হচ্ছে এবং এটা চলমান প্রক্রিয়া। দিস উইল কন্টিনিউ। প্রাথমিকভাবে ক্যাম্পেইনে 32 লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দেশের ইউনিয়ন পর্যায়ে টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে প্রান্তিক জনগোষ্ঠীর ঢল নামে। প্রথম দিনেই উপচে পড়া ভিড়ে অগ্রাধিকার দেয়া হয় বয়স্ক, নারী ও প্রতিবন্ধীদের। সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন ভ্যাকসিন গ্রহীতারা। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেশজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি এটি। কি বৃষ্টি আর কি দূরত্ব, সবই হার মেনেছে টিকা নিতে আসা মানুষের আগ্রহের কাছে। ভ্যাকসিন নিতে প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে প্রান্তিক জনগোষ্ঠীর ঢল নেমেছে। দেশের ইউনিয়ন পর্যায়ে সকাল থেকেই গণ টিকাদান কর্মসূচিতে সারা দিয়ে শত শত নারী পুরুষ ভিড় করেন টিকাদান কেন্দ্রে। উপচে পড়া ভিড়ে টিকা না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে অনেককেই। এখানে দাঁড়া করেছে টিকা দিবে লাই, এখন তো 10টা টিকা দেন, তাহলে আমরা কোথায় যাবো? আমাকে টিকা নাই। তবে যারা টিকা পেয়েছেন এ উদ্যোগের প্রশংসা করেছেন তারা। টিকা নিলে কি হবে, নিলে কি হবে না, এখন ওই সমস্যা জ্ঞানটা কাটে গেছে, এই জন্য দিয়ে দিলাম। টিকা দিলাম, দিয়া খুশি হয়েছি। আমরা খুব খুশি, আমি টিকা দিয়েছি। সুন্দর পরিবেশে টিকা দিতে পারতাছি, এতে আমরা খুবই খুশি। বিকাল 3টা পর্যন্ত ক্যাম্পেইনের সময়সীমা থাকলেও কোনো কোনো কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই টিকাদানের লক্ষ্য পূরণ হয়ে যায়। মনে করছিলাম যে কি হয়তো বা অনেকে এটা নিতে চাইবে না, কিন্তু আমরা দেখছি মোটামুটি আমি তো মনে করছি সবাই উৎসাহ। প্রথম দিন বাদ পড়া ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ের ওয়ার্ডের টিকা দেয়া হবে 8 ও 9 আগস্ট। এদিন টিকা দেয়া হবে দুর্গম ও প্রত্যন্ত এলাকায়।
প্রথমে 1 কোটি টিকা দেওয়ার লক্ষ্য ঘোষণা করা হলেও তা কমিয়ে 32 লাখ করা হয়েছে। সকলেই যদি এই করোনা টিকা গ্রহণ করে তাহলে এই কেবলমাত্র করোনাকে আমাদের এই মোকাবেলা করা যাবে। করোনায় আক্রান্ত ও মৃত্যু ঠেকাতে 14 কোটি নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার ও সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে। লাবিব হাসান, সময় সংবাদ। করোনা মহামারীতে প্রতিদিনই ঝরছে প্রাণ। একদিনে মৃত্যুর মিছিলে যোগ হলো আরও 261 প্রাণ। ঢাকায় একদিনে সর্বোচ্চ 101 জন মারা গেছেন। এরপরই চট্টগ্রামে 62 জনের মৃত্যু হয়েছে। রোগীর অতিরিক্ত চাপে শয্যা সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। তীব্র শ্বাসকষ্ট নিয়ে বিভিন্ন হাসপাতালে ছুটছেন রোগীরা। অনেক ক্ষেত্রেই তাৎক্ষণিক মিলছে না আইসিইউ বেড, মেঝেতে রেখেই দেয়া হচ্ছে চিকিৎসা। 24 ঘন্টায় করোনায় সর্বাধিক মারা গেছেন ঢাকা বিভাগে 101 জন। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 62 জন। এর মধ্যে কুমিল্লায় 24, চাঁদপুরে মারা গেছেন 11 জন। হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় অক্সিজেন সরবরাহ ও শয্যা সংকট বেড়েই চলেছে। লাঞ্চের এফেক্ট হচ্ছে 50%। বেড নাই, সিট নাই, এখানে নিচে ফ্লোরে রাখছে। রোগীরা যদি সচেতন না হয়, আমরা যতই আইসিইউ সেবা দেই, যতই আমরা অক্সিজেন প্ল্যান দেই, আমাদের পক্ষে এই চাপ সামাল দেওয়া সম্ভব হবে না। খুলনা বিভাগে করোনায় মারা গেছেন 45 জন। এর মধ্যে সবচেয়ে বেশি কুষ্টিয়ায় মারা গেছেন 10 জন। এছাড়া যশোরে 8 এবং ঝিনাইদহ, মাগুরা ও মেহেরপুরে 4 জন করে মারা গেছেন। ময়মনসিংহ বিভাগে 16 জন মারা গেছেন। এর মধ্যে নেত্রকোনার 6, ময়মনসিংহের 5, জামালপুরের 4 ও শিরপুরের 1 জন। বরিশাল বিভাগে করোনার ছোবলে প্রাণ ঝরেছে 12 জনের। এর মধ্যে সর্বাধিক ভোলায় 4 জন। এছাড়া বরিশালে 3, পটুয়াখালী ও ঝালকাঠিতে 2 জন করে এবং পিরোজপুরে 1 জন মারা গেছেন। আইসিইউর অবস্থা খুবই খারাপ, অক্সিজেনে খুব সংকট। এছাড়া 24 ঘন্টায় করোনায় রংপুর বিভাগে 10 জন, রাজশাহী বিভাগে 8 জন ও সিলেট বিভাগে 7 জন মারা গেছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এবার ডেঙ্গু প্রসঙ্গ। রাজধানীতে এডিস মশার ব্যাপক উপস্থিতির কারণে সামনের দিনে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর দায় সিটি কর্পোরেশন এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র। এই অবস্থায় এডিসের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক দিয়ে তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেই মিলবে টাকা। এদিকে সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 204 জন। চলতি বছর এডিসের দাপট শুরুর দিকে কম থাকলেও জুলাই মাসে ধীরে ধীরে তা বাড়তে থাকে। গেল মাসে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যার অর্ধেকেরও বেশি শনাক্ত হয় চলতি মাসের প্রথম সপ্তাহে। নড়েচড়ে বসে 2 সিটি। মাঠ পর্যায়ে এডিসের লার্ভা ধ্বংসে চিরুনি অভিযান, ওষুধ ছিটানোর মতো কর্মসূচি হাতে নেওয়া হয়। সবশেষ প্রতি শনিবার সকাল 10টা 10 মিনিটে নিজ নিজ বাসা পরিষ্কারের আহ্বান জানান উত্তর সিটির মেয়র। বিশেষজ্ঞরা বলছেন, এখনো মাঠ পর্যায়ে এডিস মশার যে ঘনত্ব, তাতে যে কোনো সময় ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই ওয়ার্ড পর্যায়ে দ্রুত কমিটি করে কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করতে হবে। এখনো আমরা মাঠ পর্যায়ে যে এডিস মশার ঘনত্ব পাচ্ছি, সেটি ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী মাত্রা। এই মুহূর্তে প্রতিটি মহল্লা কমিটি করে তরুণ সমাজসেবকদেরকে যুক্ত করে সেই কমিটির সাথে সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মী, বিশেষ করে লার্ভিসাইড স্প্রেম্যান এবং ফগিং মেশিনের স্প্রেম্যান এবং একজন ক্লিনার যুক্ত করে দিয়ে প্রতিটি মহল্লায় চিরুনি অভিযান পরিচালনা করা উচিত। এদিকে শনিবার সকালে নিজ অফিস পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন উত্তর সিটির মেয়র। পরে গণমাধ্যম কর্মীদের বলেন, উত্তরের 65% নির্মাণাধীন বাড়িসহ বিভিন্ন স্থানে এডিসের লার্ভা রয়েছে। আমি কিন্তু দায় এড়াতে পারবো না, এটাই বাস্তবতা। আমি নিব না কেন, অবশ্যই আমাকে নিতে হবে। আমার জন্যই কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। দায় এবং দায়িত্বশীলতা দুটোকে নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। প্রায় 60 থেকে 65% কনস্ট্রাকশনের বাসা বাড়িতে আমরা এই লার্ভাটা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি ওয়ার্ডে 10টি করে কমিটি অলরেডি করতে বলা হয়েছে। অব্যবহৃত টায়ার, ফুলের টব, ডাবের খুলি ইত্যাদিতে পানি জমে থাকে এমন জিনিসপত্র সিটি কর্পোরেশনে জমা দিলে নগদ অর্থ দেয়া হবে বলে জানান মেয়র। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। নিষেধাজ্ঞা আর প্রতিকূল আবহাওয়া শেষে আবারও কর্মচঞ্চল বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। সমুদ্রে ধরা পড়ছে ইলিশ সহ সব ধরনের সামুদ্রিক মাছ।
প্রায় ৩ মাস পর আবারও পাইকার, আড়তদার ও শ্রমিকদের ভিড়ে কর্মচঞ্চল বরগুনার পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র। সমুদ্র থেকে আসা ইলিশ সহ সব ধরনের সামুদ্রিক মাছ নিয়ে ছুটছেন শ্রমিকরা। হাঁক ডাকে আড়তদাররা বিক্রি করছেন পাইকারদের কাছে। মাছ কিনেই দ্রুত দেশের বিভিন্ন স্থানে পাঠাতে শুরু হয় প্যাকেটিং। অবতরণ কেন্দ্রটি আবারও কর্মচঞ্চল হয়ে ওঠায় খুশি মৎস্যজীবীরা। 65 দিন যাওয়ার পর জেলেরা গেছিল, আবার ওই কিছু আবহাওয়া খারাপ হইলে সব কোটা আবার গাড়ি উঠে আইলো। এই তারপরে এই 2 দিন হয় কিছু মাছ আদেছে, এই কেনা বেচা চল। ভালো লাগতেছে, মার্কেটে মাছ হইলে দেখা যায় সবারই ভালো ইনকাম হয়। পাথরঘাটা ভালো, এটা মনে করেন আমদানি শুরু হয়ে যায়। খাওয়ার মতো কোনো কায়দা নেই মানুষের। বড় মাছ 30, 35, 40 হাজার টাকা রেট, 500 গ্রাম, 700 গ্রাম, 700 গ্রাম, 800 গ্রাম। এদিকে কক্সবাজার, চট্টগ্রামের তুলনায় মাছের পরিমাণ অনেকটাই কম, তাই পাইকার ও শ্রমিকদের অনেকেই মাছের অপেক্ষায় আছেন। গভীর সমুদ্রের বোটগুলায় কিছু কিছু মাছ পাইতেছে, আর কক্সবাজারে ওই এলাকায় মাছ বেশি হচ্ছে। মাছ নাই, মাছ আপনার যত শ্রমিক বা আমাদের পাইকার যে মাছ ওটা 3 ভাগের 1 ভাগ লোক কিনতে পারেন, আর লোকজন বইয়ে থাকে সব। বর্তমানে কেজি ওজনের ইলিশের মন 60 থেকে 65 হাজার টাকায় বিক্রি হচ্ছে। সময় সংবাদ, বরগুনা। স্বল্প মূল্যের চাল ও আটা নিম্ন আয়ের মানুষের জন্য বিক্রির কথা খোলা বাজারে, অথচ তা সংরক্ষণ করা হচ্ছে গোডাউনে। অসাধু ডিলারদের যোগসাজশে এই খাদ্য সামগ্রী খোলা বাজারের পরিবর্তে বিক্রি হচ্ছে কালো বাজারে। রাজধানী থেকে চক্রের 3 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে, ডিলারদের একটি অংশ দীর্ঘদিন ধরেই OMS এর খাদ্য সামগ্রী নিজেদের গোডাউনে সংরক্ষণ করে বিক্রি করে আসছিল। বুলবুল রেজার রিপোর্টে বিস্তারিত। স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য সরকার সুলভ মূল্যে চাল ও আটা বিক্রি করে আসছে গত কয়েক বছর ধরে। এই কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সংখ্যক ডিলারও নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সপ্তাহে 6 দিন চাল ও আটা ভর্তুকি দিয়ে বিক্রি করার কথা তাদের। অভিযোগ রয়েছে, ডিলারদের একটি অংশ OMS এর চাল আটা খোলা বাজারে না নিয়ে বিক্রি করে দিচ্ছে কালো বাজারে। গোয়েন্দা অভিযানে তার সত্যতাও মিলেছে। রাজধানীর কামরাঙ্গীর চরের একটি গুদাম থেকে উদ্ধার করা হয়েছে 90 বস্তা চাল ও 40 বস্তা আটা। গ্রেফতার করা হয়েছে 3 জনকে। পুলিশ বলছে, জুয়েল নামে এক ডিলারকে গ্রেফতারের পর OMS এর চাল আটা কালোবাজারে বিক্রির সিন্ডিকেটের তথ্য বেরিয়ে আসে। জুয়েল ও তার পরিবারের সদস্যদের নামে 12টি ডিলারশিপ রয়েছে। একটি অসাধু চক্র এই OMS এর এই ডিলারশিপের সুবিধা নিয়ে তারা বিভিন্নভাবে এগুলোকে সংগ্রহ করে জনগণের মধ্যে বিতরণ না করে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করছে। এই 12টি ডিলারশিপের মাধ্যমে সে দীর্ঘদিন ধরে প্রতারণা করছে এই চালগুলো। স্বল্প মূল্যের OMS এর পণ্য সামগ্রী কালোবাজারে বিক্রির পুরো সিন্ডিকেটটি আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সিআরবি এলাকায় বেসরকারি হাসপাতালের অনুমোদন নিয়ে যতটা সরব চট্টগ্রাম রেলওয়ে, ততটাই নীরব নিজ হাসপাতালকে কার্যকর করার ক্ষেত্রে। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিতভাবে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে অচলাবস্থার সৃষ্টি করা হয়েছে। তবে জনবল সংকটের দোহাই কর্তৃপক্ষের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল, বৃহস্পতিবার ঘড়ির কাঁটা ঠিক সকাল 10:30। শুনশান নিস্তব্ধ এই জায়গা দেখে বোঝার উপায় নেই এটি একটি হাসপাতাল, যেখানে নেই কোনো রোগীর পদচারণা, ব্যস্ততা নেই চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টদের। হাসপাতালের ভেতরের অবস্থা দেখলেই বোঝা যায় এখানে চিকিৎসার কোনো লেশমাত্র নেই। 95 শয্যার বিশাল জায়গা জুড়ে থাকা এই হাসপাতাল মহামারীর কালেও রোগী শূন্য। হাসপাতালে চিকিৎসকের 16টি পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন 3 জন। নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক, 10টি নার্স পদে কর্মরত আছেন মাত্র 2 জন। চিকিৎসক আছিল, ওষুধও আছিল, ডাক্তারও আছিল, এখন চিকিৎসা নাই, ওষুধও নাই, ডাক্তারও নাই। এর জন্য চকবাজার মেডিকেল যেতে হয়, এখানে ডাক্তার নেই, দেখিয়ে নেয়। দেশের নামকরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এখানে স্থাপন করেছে বড় বড় হাসপাতাল, অথচ সম্পূর্ণ ভিন্ন চিত্র চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিতভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে এই হাসপাতালকে। সবকিছুকে বাদ দিয়ে হাসপাতালটি মূলত অকেজো করার একটা চিন্তা রেলওয়ে রাখছে। রেলের মানুষের জন্য যে স্বাস্থ্য সেবাটা ছিল, এই সেবাটা সম্ভবত রেল দিতে চাইছে না। হাসপাতালের এমন বেহাল দশার কথা কয়েক দফা উপরে মহলে জানানো হয়েছে বলে জানান প্রধান চিকিৎসা কর্মকর্তা।
কার্ডিওলজিস্ট দরকার, একজন মেডিসিন স্পেশালিস্ট দরকার, একজন গাইনি স্পেশালিস্ট দরকার বা একজন সার্জারি স্পেশালিস্ট দরকার। বাংলাদেশ রেলের কোনো জায়গায় এই ধরনের পদগুলো না থাকায় রোগীরা এখানে এসে সেবা নেওয়ার জন্য আগ্রহী হয় না। মহামারীতে নগরীতে করোনা রোগীর চাপ বেড়ে যাওয়ায় রেলওয়ে এই হাসপাতালের একাংশে 100 শয্যার আইসোলেশন সেন্টার গড়ে তোলা হলেও এখানে শয্যা রয়েছে মাত্র 54টি, যেখানে বর্তমানে ভর্তি আছেন 3 জন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে করোনা পরীক্ষার রিপোর্ট পেতে দেরির কারণে বিপাকে পড়েছেন অনেকে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিলে রিপোর্ট পেতে লেগে যায় 8 থেকে 10 দিন। চিকিৎসক নেতারা বলছেন রিপোর্ট দ্রুত না দিতে পারলে সংক্রমণ আরও বাড়বে। আর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে পিসিআর ল্যাবে চাপ কমাতে অ্যান্টিজেন টেস্ট বাড়াতে হবে। হারুনুর রশিদের রিপোর্ট, ছবি তুলেছেন সায়মাকন্দ। ময়মনসিংহ অঞ্চলে করোনার সংক্রমণ ব্যাপক হারে বেড়েছে। ফলে ময়মনসিংহ মেডিকেলের কোভিড টেস্ট কেন্দ্রে সকাল থেকে রাত অবধি নমুনা দিতে আসা মানুষের ভিড় লেগেই থাকে। তবে নমুনা দেওয়ার পর অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট দ্রুত পাওয়া গেলেও আরটিপিসিআর ল্যাবের রিপোর্ট পেতে কয়েকদিন লেগে যায়। মেডিকেলের বুথে নমুনা দিলে 3-4 দিনের মধ্যে পাওয়া গেলেও উপজেলায় দিলে 7-8 দিনেও রিপোর্ট পাওয়া যায় না। আমার বাইরে পরীক্ষা করাইছি, 10 দিন লাগছে এই রিপোর্টটা আসতে। সদর লেভেলেই দেখা যায় যে 5-6 দিনের মধ্যে সময় লাগে, কিন্তু দেখা যায় যে এই রিপোর্টগুলো যদি আরো তাড়াতাড়ি পাওয়া যেত তাহলে 24 ঘন্টার মধ্যে পাওয়া গেলে আর সবচেয়ে বেশি ভালো হতো। স্যাম্পল দেওয়ার যদি 24 ঘন্টার মধ্যে সে রেজাল্ট যদি না পায় তাহলে তো সে আরো করোনার প্রকোপ ছড়াবে। পিসিআর ল্যাবের রিপোর্ট পেতে বিলম্বের কারণে করোনার সংক্রমণও বাড়ছে বলে মনে করেন জেলার বিএমএ নেতা। আরো 2টা মেশিন যদি ঠিক হয়ে যায় তাহলে সম্ভবত এটা কমানো যাবে। আর ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ বলছেন পিসিআর ল্যাবে চাপ কমাতে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের সংখ্যা বাড়াতে হবে। পিসিআর ল্যাবের উপর আমাদের চাপটা কমানোর জন্য আমাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাটা খুবই জরুরি। হসপিটালের বাইরেও জন্য অন্য কয়েকটা সেন্টারে যেখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার ব্যবস্থা করা যায়, কারণ এই টেস্টটা অনেক সিম্পল এবং তাড়াতাড়ি রিপোর্ট দেওয়া যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে প্রতিদিন 1000-এরও বেশি নমুনা পরীক্ষা করা হচ্ছে। ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, জামালপুর ছাড়াও টাঙ্গাইল ও গাজীপুরেরও কিছু নমুনা পরীক্ষা করা হয় এখানে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। লাইফ সাপোর্ট সুবিধা রয়েছে এমন 30টি অ্যাম্বুলেন্স উপহার হিসেবে পাঠিয়েছে ভারত। শনিবার সকালে বেনাপোলে স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে এগুলো হস্তান্তর করা হয়। উপহারের 109টি বিশেষ অ্যাম্বুলেন্সের মধ্যে দ্বিতীয় চালান দেশে এলো। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। বাংলাদেশকে 109টি অ্যাম্বুলেন্স উপহার দেবে ভারত। দেশটির প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর দ্বিতীয় চালান এলো শনিবার। 30টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয় বেনাপোল বন্দর কর্মকর্তাদের কাছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে এগুলো পাঠানো হবে ঢাকায়। কাগজপত্রগুলো কমপ্লিট হলে বেনাপোল স্থলবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে এই অ্যাম্বুলেন্সগুলো চলে যাবে। করোনাকালে বাংলাদেশও 5 ট্রাক ওষুধ পাঠিয়েছে ভারতে। পারস্পরিক এমন সহায়তাকে সম্পর্ক উন্নয়নে ইতিবাচক হিসেবে দেখছেন দুদেশের প্রতিনিধিরা। এই দেওয়া নেওয়া দুদেশের সম্পর্ক, বিভিন্ন আদান প্রদান, এই সম্পর্ক পাশাপাশি আমরা যে ব্যবসার সঙ্গে যুক্ত, এই ব্যবসাটা আরো বেশিভাবে ত্বরান্বিত হয়। উপহার দিয়ে আরেকবার প্রমাণ করলো যে ভারত এবং বাংলাদেশের ভিতরে একটি চরম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং এই সম্পর্কের আলোকে বাংলাদেশ এবং ভারতের যে আমদানি রপ্তানি বাণিজ্য এটাও অনেকাংশে বৃদ্ধি পাবে। এর আগে 21 মার্চ প্রথম চালানে একটি অ্যাম্বুলেন্স আসে বাংলাদেশে। উপহারের বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে পৌঁছানোর কথা রয়েছে। সময় সংবাদ, বেনাপোল। আদালতের নির্দেশের পরও মায়ের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি 2 বছরের শিশু মাইরিনকে। মায়ের কান্নায় পুলিশ হাজির হয় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সাবেক অ্যাটর্নি জেনারেল AF হাসান আরিফের ধানমন্ডির বাসায়। আদালতের নির্দেশ বাস্তবায়নে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। প্রিয় সন্তানকে ফিরে পাবার আকুতি হতভাগ্য মায়ের। মার্জিমামুর রিপোর্টে বিস্তারিত। সন্তানকে এক নজর দেখার জন্য তপ্ত রোদে রাজপথে ঠায় দাঁড়িয়ে মা। নারী ছেঁড়া ধনকে গত 2.5 মাস ধরে একবারও চোখের দেখা দেখতে পাননি তিনি। 1 মাসের শিশু সন্তানকে কোলে নিয়ে 2 বছরের আরেক সন্তানের জন্য মায়ের প্রতীক্ষা ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। 2.5 মাস হয়ে গেছে আমার বাচ্চাটাকে দেখতে পাচ্ছি না। আমি বাচ্চাটাকে জাস্ট দেখতে চাচ্ছি, আমি তার কিছু চাচ্ছি না। আশ্চর্য।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এফ হাসান আরিফের ছেলের বউ মাধবী আক্তার নীলার কাছ থেকে তার বড় সন্তান শিশু মাইরিনকে আলাদা করে রাখেন শ্বশুরবাড়ির লোকজন। মায়ের আকুতিতে সাড়া দিয়ে সপ্তাহে 2 দিন শিশু মাইরিনকে তার মায়ের সঙ্গে দেখানোর নির্দেশ দেন আদালত। তারপরও দেখা করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগী মায়ের। বলছে আমি নাকি কোর্টকে বিভ্রান্ত করে পারমিশন নিয়ে আসছি, ওরা আমাকে বাচ্চা দেখতে দিবে না। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও সন্তানকে দেখতে না পেরে যান পুলিশের কাছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানায় আদালতের নির্দেশ প্রতিপালনের ব্যবস্থা করবেন তারা। শুক্রবার এবং শনিবার এবং অথবা ঈদুল আজহার দিনে দেখা করতে পারবেন 3টা থেকে 5 ঘটিকার মধ্যে। ভুক্তভোগী এই মায়ের অভিযোগ বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তার উপর অকথ্য নির্যাতন চালায়। এমনকি গর্ভাবস্থায় দ্বিতীয় সন্তানকে জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগও আনেন সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফের পরিবারের বিরুদ্ধে। 20 জুন নির্যাতন, ভ্রূণ হত্যা ও 2 বছরের সন্তানকে আটকে রাখার অভিযোগে স্বামী মুয়াজ আরিফের বিরুদ্ধে মামলা করেন মাধবী নীলা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। 2030 সালের মধ্যে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া গাড়ির অর্ধেক যাতে বিদ্যুৎ চালিত ও পরিবেশ বান্ধব হয় তা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বারোপ করে এই নির্দেশনা জারি করেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয় 2030 সালের মধ্যে গাড়ি তৈরি ও বিক্রিতে শতকরা 50% বিদ্যুৎ চালিত হওয়ার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলে কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ করা সম্ভব। এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের বড় বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। লক্ষ্যমাত্রা অর্জনে ইতিমধ্যেই কোম্পানিগুলো তাদের বিদ্যুৎ চালিত গাড়ি তৈরি ও বিক্রি বাড়িয়েছে বহুগুণ। মার্কিন মোটর গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড বলছে তারা ইউরোপের যত গাড়ি বিক্রি করে 2030 সালের মধ্যে তার সবই হবে বিদ্যুৎ চালিত। ভক্সওয়াগন জানিয়েছে 2030 সালের মধ্যে তাদের বিক্রিত গাড়ির শতকরা 70% হবে ইলেকট্রিক। এরই মধ্যে বৈদ্যুতিক গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা দ্বিগুণ করে ডেলমার এজির বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড মার্সিডিজ বেঞ্জ 2025 সাল থেকে নতুন উন্মোচন করা সব গাড়ি বৈদ্যুতিক হবে বলে ঘোষণা দিয়েছে। বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে রেকর্ড সাফল্য পেয়েছে টেসলা। বেসরকারি সংস্থার হিসাব মতে সারা বিশ্বে 2020 সালে ইলেকট্রিক গাড়ি বিক্রি হয়েছে 32 লাখ। বিনিয়োগ ব্যাংক ইউবিএস এর এক পূর্বাভাসে জানা গেছে 2025 সাল নাগাদ যত নতুন গাড়ি বিক্রি হবে তার শতকরা 20% বৈদ্যুতিক গাড়ি। 2030 এর মধ্যে 50% গাড়ি সব ইলেকট্রিক হয়ে যাবে, এটা একটা ভালো সিদ্ধান্ত। Mercedes-Benz luxury model is coming up with a new car called EQS, which is 100% electric. এক পরিসংখ্যানে দেখা যায় 2019 সালে যুক্তরাষ্ট্রের মোট দূষণের 29% যানবাহনের কারণে হয়েছে। প্রযুক্তির বিপ্লব আর পরিবেশ রক্ষায় জ্বালানি তেল চালিত গাড়িগুলো উঠে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। গাড়ির শহর ক্যালিফোর্নিয়ায় নতুন বৈদ্যুতিক গাড়ি কিনতে ক্রেতাদের দেওয়া হচ্ছে আর্থিক সহায়তা। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া। 2022 সাল থেকে ব্রিটেনের পাশাপাশি বিশ্বের 62 দেশের নাগরিকদের ইউরোপের সেনজেন জোনে প্রবেশ করতে ভিসার অনুমোদন নিতে হবে। এক্ষেত্রে তাদেরকে 7 ইউরো ভিসা ফি পরিশোধ করতে হবে এবং ভিসার মেয়াদ হবে 3 বছর। ব্রেক্সিট পরবর্তীতে যুক্তরাজ্যের নাগরিকদের জন্য এটিকে ইউরোপের তরফ থেকে প্রথম ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের রিপোর্টে। বিশ্বের প্রায় 62 দেশের নাগরিকরা কোনো ভিসা ছাড়া ইউরোপের সেনজেনভুক্ত 26টি দেশে প্রবেশ করে 3 মাস পর্যন্ত সেখানে বসবাস করতে পারেন। কিন্তু সম্প্রতি ইউরোপীয় কমিশন একটি বিল পাশ করেছে। এতে 2022 সালের গ্রীষ্মের পর থেকে ব্রিটেন সহ মোট 62 দেশের নাগরিকদের সেনজেন জোনে প্রবেশ করতে অনুমোদন নিতে হবে। শুধু তাই নয়, এই জন্য 7 ইউরো ভিসা ফিও পরিশোধ করতে হবে ভ্রমণকারীদের। ভিসার মেয়াদ হবে 3 বছর এবং মাল্টিপল। এক্ষেত্রে একবার প্রবেশের পর সর্বোচ্চ 3 মাস পর্যন্ত সেনজেন জোনে অবস্থান করা যাবে। প্রয়োজনে আরো 3 মাস ভিসার মেয়াদ বাড়াতে পারবেন ভ্রমণকারীরা। তবে শতকরা 95% ভিসা অনলাইনে সহজে প্রদান করবে ইউরোপের ভ্রমণ তথ্য ও অনুমোদন সংস্থা ইতিহাস। এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নাগরিকরাও ইউরোপের সেনজেনভুক্ত জোনে প্রবেশ করতে হলে ইতাসের অনুমোদন নিতে হবে।
এদিকে স্থানীয়দের পাশাপাশি উন্নত বিশ্বে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য ইউরোপ ভ্রমণ আর সহজ থাকছে না বলে মনে করছেন বাংলাদেশি প্রবাসীরা। ইংল্যান্ড থেকে ইউরোপে যেতে হলে আমাদের যদি ভিসা প্রয়োজন হয় এবং প্রতিনিয়ত সব তথ্য দিতে হয়, তাহলে আমাদের যারা ইংল্যান্ডে বসবাস করতেছে তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। 62টি দেশ থেকে তাদের নাগরিকরা যদি ইউরোপে ঢুকতে চায় তাদেরকে বাধ্যতামূলকভাবে ভিসা নিয়ে ঢুকতে হবে। ইউরোপ কমিশন যে ইউরোপ ইউনিয়ন যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ইউ এর তথ্য অনুসারে ইতিহাস একটি স্বয়ংক্রিয় আইটি সিস্টেম থাকবে যা বহিরাগত সীমান্ত ব্যবস্থাপনা, অপরাধ দমন, সন্ত্রাস প্রতিরোধ, অনিয়মিত অভিবাসন ও মহামারীর ঝুঁকি কমাতে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতালির ভেনিস থেকে মাকসুদুর রহমান, সময় সংবাদ। ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও দেশের মৌসুমি ফল আসতে শুরু করেছে। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে বসবাসরত ক্ষুদ্র ব্যবসায়ীরা মনে করছেন এ ধরনের দেশীয় পণ্য রফতানিতে লাভবান হবে বাংলাদেশ। জার্মানির বার্লিন থেকে সহকর্মী বিটু বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। দেশের মৌসুমি ফলের বাজার সম্প্রসারিত হচ্ছে ইউরোপে। এরই মধ্যে ইতালি, ফ্রান্স ও পর্তুগালের পর জার্মান প্রবাসীদের কাছেও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে দেশের প্রিয় ফল আম, কাঁঠাল, তাল, পেয়ারা সহ নানা রকমের দেশি ফলমূল ও সবজির চাহিদা। করোনার কারণে দীর্ঘদিন দেশে যেতে না পারা প্রবাসীরাও এসব দেশি ফল পেয়ে মহাখুশি। করোনার কারণে 2 বছর হয়ে গেল, তো আম, আমাদের জাতীয় ফল কাঁঠাল, তারপরে জাম, পেয়ারা, এগুলা পেয়ে খুব ভালো লাগছে। প্রবাসীদের চাহিদা পূরণের পাশাপাশি এই ধরনের মৌসুমি ফল রপ্তানিতে দেশের অর্থনৈতিক উন্নতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলেও আশাবাদী প্রবাসী ক্ষুদ্র ব্যবসায়ীরা। প্রবাসীরাও অনেকদিন যাবৎ দেশে যেতে পারছিল না, এই জন্য প্রবাসীরাও খুশি। এই জন্য আমরা বাংলাদেশ থেকে যেমন আম, তাল, লটকন, পেয়ারা এগুলি নিয়ে আসছি। দেশের অর্থনৈতিক মুদ্রা একটু বা দেশেরও লাভ হবে, প্রবাসীদের জন্য লাভ হবে। দেশের আরও অনেক ফল এসেছে, আপনারা উপভোগ করতে পারবেন। তবে বিদেশের চাহিদা মতো এসব কাঁচামাল পণ্যের গুণগত মান বজায় রাখতে না পারলে সম্ভাবনাময় দেশীয় মৌসুমি ফলমূল ও শাকসবজির বাজার চলে যেতে পারে অন্য কোনো দেশে। এতে দেশের রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আয়ারল্যান্ডের কর্ক কাউন্টির সেন্ট কোলম্যান চার্চ, যেটি তৈরিতে সময় লেগেছিল দীর্ঘ 51 বছর, এর দৃষ্টিনন্দন কারুকাজে মুগ্ধ পর্যটকরা। আয়ারল্যান্ড থেকে সে খবর জানাচ্ছেন সৈয়দ জুয়েল। সেন্ট কোলম্যান ক্যাথেড্রাল চার্চ কুইন্সটাউন ক্যাথেড্রাল নামে এর পরিচিতি রয়েছে। 1868 সালে স্থপতি এডওয়ার্ড ওয়েলবি পগিন ও জর্জ অ্যাশিলনের নকশায় চার্চটির কাজ শুরু হওয়ার 7 বছর পর 1875 সালে স্থপতি ওয়েলবি পগিনের মৃত্যু হয়। পরে আরেক বিখ্যাত স্থপতি টমাস অ্যালোসিয়াস জর্জ অ্যাশিলনের সঙ্গে যোগ দেন। আয়তন ও উচ্চতায় এটি আয়ারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম চার্চ হলেও কারুকাজের দিক থেকে এটি আয়ারল্যান্ডের সবচেয়ে সুন্দর চার্চ। নকশার পরিবর্তন ও কারুকাজে ভিন্নতা আনতে এটি তৈরিতে দীর্ঘ 51 বছর সময় লেগেছে বলে মনে করেন বিশ্লেষকরা। চার্চটির ভেতর ও বাইরের শৈল্পিক ছোঁয়ায় বিমোহিত হন দর্শনার্থীরা। বাংলাদেশিরাও আসেন এই চার্চটি দেখতে। এটি ঠিক আটলান্টিকের পাশে অবস্থিত, আর এর ঠিক অপোজিটেই টাইটানিক মেমোরিয়াল, আর সেদিক থেকে এর ঐতিহাসিক গুরুত্ব অনেক। এখানে দেশ বিদেশের প্রচুর পর্যটক প্রতি বছরই ঘুরতে আসেন। আয়ারল্যান্ডের যতগুলো চার্চ রয়েছে এটির গুরুত্ব অন্যতম, কারণ এটি তৈরি করতে দীর্ঘ 51 বছর সময় লেগেছে। এটির কারুকাজ এতই সৌন্দর্য যা মানুষের মন কাড়ে, তাই দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এই চার্চটি দেখতে আসে। বিশ্বের দ্বিতীয় পরিচ্ছন্ন হারবার কর্ক হারবারের তীরবর্তী এই কোলম্যান ক্যাথেড্রাল চার্চটি 300 ফুট উঁচু। দীর্ঘ 51 বছর লেগেছিল এই চার্চটি তৈরি করতে। এর চারিধারের কারুকাজ দেখলে যে কেউ ভাববেন 51 বছরই লাগার কথা ছিল এই চার্চটি তৈরিতে। এখনো যখনই কোনো দর্শনার্থী আসেন হারিয়ে যান সেই 1868 সালে। আয়ারল্যান্ডের সেন্ট কোলম্যানস চার্চ থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। করোনা সংক্রমণ রোধে নতুন করে বিধি নিষেধ জারি করেছে কাতার সরকার। শুক্রবার দেশটিতে আক্রান্তের সংখ্যা 200 ছাড়িয়ে যাওয়ায় কড়াকড়ি তুলে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতার থেকে আনোয়ার
হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে দীর্ঘদিন ধরে বিধিনিষেধের বেড়াজালে আটকে ছিল কাতারবাসী। সংক্রমণ কিছুটা কমে আসায় কয়েক ধাপে বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দেয় দেশটির সরকার। এরই ধারাবাহিকতায় শুক্রবার থেকে আরেক ধাপে শিথিলতার ঘোষণার কথা থাকলেও এদিন কাতারে করোনা আক্রান্তের সংখ্যা 200 ছাড়িয়ে যাওয়ায় ভেস্তে যায় সেই পরিকল্পনা। হঠাৎ করোনা শনাক্তের হার বেড়ে যাওয়ায় আগস্ট জুড়ে আবারও বিধিনিষেধ জারি করেছে দেশটির সরকার। এদিকে করোনার ভারতীয় ধরনের বিস্তার রোধে সচেতন প্রবাসীরাও। করোনার বিধিনিষেধ আজকে থেকে কিছুটা শীতল হলেও প্রবাসী বাংলাদেশের ভাইদেরকে অনুরোধ করব বাইরে হইলে মাস্ক পরিধান করার জন্য। কাতারের করোনা নিষেধাজ্ঞা 30 জুলাই প্রত্যাহার করার কথা থাকলেও তা করা হয়নি নতুন আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায়। তবে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, তা আমরা কিছুটা স্বস্তি পাচ্ছি। কাতারে গণহারে করোনার ভ্যাকসিন প্রয়োগের কারণে আক্রান্তের সংখ্যা কমতে থাকায় 3 ধাপে তুলে নেওয়া হয়েছিল কিছু বিধিনিষেধ। তবে হঠাৎ সংক্রমণ বাড়তে থাকায় উদ্বিগ্ন দেশটির সরকার, আর তাই বিধিনিষেধ পুরোপুরি প্রত্যাহারের আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ সংশ্লিষ্টদের। সময় সংবাদ, কাতার। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সারা দেশে গণটিকাদানের প্রথম দিন রেকর্ড 27 লাখেরও বেশি মানুষকে দেয়া হলো প্রথম ডোজ। বড় অংশই প্রান্তিক জনগোষ্ঠী। করোনায় একদিনের দ্বিতীয় সর্বোচ্চ 261 প্রাণহানি। এডিস মশার ব্যাপক উপস্থিতিতে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক হওয়ার শঙ্কা। দায় নিলেন উত্তরের মেয়র। পরিচ্ছন্নতা কাজে অংশ নিলে মিলবে নগদ টাকা। এবং পরিমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে এডিসি সাকলাইন ডিবি থেকে প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন। চলচ্চিত্র শিল্পী সমিতিতে পরীর সদস্য পদে স্থগিত, জিমি রিমান্ডে। এই ছিল প্রবাসী সময়ে। সঙ্গে থাকুন সময়।